ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সহিংসতা, আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি খামেনি প্রশাসনের। ইসরায়েলের নেতৃত্বে গোপন হেক্সাগন অ্যালায়েন্স নিয়ে নানা জল্পনা থাকছে ভারত, গ্রিস সহ কয়েকটি আরব ও আফ্রিকান দেশ। মধ্যপ্রাচ্য নিয়ে খোলাসা করা হয়নি পরিকল্পনা। ড্রাগ লর্ড এল মেঞ্চোর মৃত্যুকে কেন্দ্র করে মেক্সিকো জুড়ে সহিংসতা, অরাজকতা চরমে। কারাগারে সন্ত্রাসীদের হামলা, পালিয়েছে 23 কয়েদি। ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আপনারা আন্তর্জাতিক সব শীর্ষ খবর দেখবেন, সঙ্গে আছি শাওন দত্ত। ইরানে আবারও দানা বাঁধছে বিক্ষোভ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলন করেছে শিক্ষার্থীরা। একাধিক স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতার ঘটনাও হয়েছে। জনগণের অসন্তোষ প্রকাশের অধিকার রয়েছে জানালেও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে খামেনি প্রশাসন। আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে ইরানের শিক্ষার্থীরা। নতুন সেমিস্টার চালু হতেই আন্দোলন স্লোগানে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস। মঙ্গলবার তেহরানে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করলে তাতে বাধা দেয় আইআরজিসির বাসিজ বাহিনী। সে সময় তুমুল সংঘাতে জড়ায় দুপক্ষ। আল জাহরা বিশ্ববিদ্যালয়েও আন্দোলনকারীদের দমনে সোচ্চার ছিল বাসিজ বাহিনী। খাজা নাসের ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিক্ষোভ দমনে ছোড়া হয়েছে টিয়ার গ্যাস। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের শনাক্তে ড্রোন উঠতে দেখা গেছে। সরকার বিরোধী প্রতিবাদ সমাবেশ যেমন চলছে, তেমনি নির্বাসিত শাহ পাহলাভির সমর্থনকারীরাও নেমেছে পথে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাহলাভিকে ফিরিয়ে আনার দাবিতে হয়েছে বিক্ষোভ। শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের অধিকার থাকলেও সীমা লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়গুলোয় বিশৃঙ্খলা সহিংসতা মেনে নেওয়া হবে না, ব্যবস্থা নেওয়া হবে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে, এমন সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমাই। জনগণের অসন্তোষ প্রকাশের অধিকার রয়েছে বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জনগণ আমাদের ওপর অসন্তুষ্ট এবং সে অধিকার তাদের আছে, কিন্তু দায়িত্বে থেকে তাদের অসন্তুষ্টি মেনে নেওয়া এবং নিজেদের মুসলিম হিসেবে দাবি করা আমাদের জন্য কষ্টকর। ইরানের অর্থনৈতিক দুর্দশা ঘিরে বিক্ষোভ শুরু হয় গত ডিসেম্বরে, যা চরম রূপ নেয় জানুয়ারিতে। আন্দোলন দমনে কঠোর হয় প্রশাসন, মৃত্যু হয় হাজার হাজার মানুষের। সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিকে দায়ী করে খামেনি প্রশাসন। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। চীনের কাছ থেকে অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302 কিনতে যাচ্ছে ইরান। সুপারসনিক মিসাইলটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে সহজেই ফাঁকি দিতে পারে যে কোনো রাডার। দ্রুততম গতিতে আঘাত করতে সক্ষম 290 কিলোমিটারের মাঝে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে। বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইলের দাবি নিয়ে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে অত্যাধুনিক এই মিসাইলটি ইরানের হাতে এলে তা ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। CM-302 চীনের সমর ভান্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল। এ দফায় জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র পেতে চলেছে ইরান। ইরানের প্রশাসনিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গেল 2 বছর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কিনতে বেইজিংয়ের সাথে আলোচনার টেবিলে বসেছিল তেহরান। গেল বছর ইরান ইসরায়েল যুদ্ধের পর নতুন করে গতি পায় এই আলোচনা। ধারণা করা হচ্ছে গেল বছর ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ও একদল উচ্চপদস্থ সামরিক প্রশাসনিক কর্মকর্তার চীনে অত্যন্ত গোপনীয় এক সফরের মধ্য দিয়ে এই চুক্তি চূড়ান্ত হয়।
সুপারসনিক মিসাইলটি দ্রুতগতিতে আঘাত করতে সক্ষম 290 কিলোমিটার রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুতে। পাশাপাশি সি স্কিমিং প্রযুক্তি কাজে লাগিয়ে উঠতে পারে সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে, যে কারণে শত্রুপক্ষের যে কোনো হাইটেক রাডার সহজেই ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে ক্ষেপণাস্ত্রটি। শিপ, এয়ার ও সারফেস 3 পদ্ধতিতেই সফলভাবে লঞ্চিংয়ের মাধ্যমে মিসাইলটি ধ্বংস করতে পারে যে কোনো জাহাজ, ডুবিয়ে দিতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার। বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইল দাবিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এরই মাঝে CM-302-কে তুলনা করা হচ্ছে রুশ মালিকানাধীন বিখ্যাত ব্রাহ্মোস মিসাইলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিটি ইরানের হাতে এলে বদলে যেতে পারে দেশটির সামরিক সক্ষমতার সমীকরণ। যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে ইরান। মিসাইলটির পাশাপাশি সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম, অ্যান্টি ব্যালিস্টিক ও অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কেনার বিষয়েও চীনের সাথে আলোচনা করছে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সম্ভাব্য ওয়াশিংটন তেহরান চুক্তি নিয়ে এক এক্স বার্তা দেন তিনি। বলেন, অভূতপূর্ব চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষের কাছে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইসরায়েলে নতুন করে অবতরণ করেছে 11টি মার্কিন F-22 ফাইটার জেট। এছাড়াও ভূমধ্যসাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছানোর আগে বিপাকে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। কদিন ধরেই আবদ্ধ রণতরীটির সুয়েজ সিস্টেম পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটির কারণে সেখানে মোতায়েন সেনা সদস্যদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও হয়নি সমাধান। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রণতরীতে এমন ত্রুটি দেখে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। তবে যুদ্ধের প্রস্তুতির পরিবর্তে এখন জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংস্কারের কাজ করতে হচ্ছে মার্কিন সেনাদের। সম্প্রতি রণতরীটির ভ্যাকুয়াম ভিত্তিক সোয়ারেজ সিস্টেম আবদ্ধ হয়ে পড়েছে। টয়লেটের নোংরা পানি উপরে উঠে আসছে। দুর্গন্ধে সেখানে শ্বাস নেয়াই এখন কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিস্থিতিতে জাহাজটির প্রায় 5000 ক্রুর দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এত মানুষের জন্য অল্প কিছু সংখ্যক টয়লেট থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। প্রতিনিয়তই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমস্যা সমাধান না হলে আর ইরানের সাথে উত্তেজনা আরও বাড়লে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেখানে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনের তুলনায় এটির পয়ঃনিষ্কাশন পাইপ সরু হয় এমন বিপত্তি দেখা দিয়েছে। পাইপের মধ্যে টাওয়াল কিংবা টি-শার্টের মতো বস্তু আটকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। 19-20 ঘন্টা ধরে কাজ করেও সমস্যার সমাধান করতে পারেনি রণতরীটির সামরিক প্রকৌশলীরা। তবে এবারই প্রথম নয়। চলতি বছর জানুয়ারিতে ভেনেজুয়েলায় সেনা অভিযানে যাওয়ার পথেও বন্ধ হয়ে গিয়েছিল রণতরীর সুয়েজ ব্যবস্থা। প্রায় $1300 কোটি নির্মাণের পর 2017 সালে মার্কিন নৌবাহিনীতে কমিশনড হয় জেরাল্ড আর ফোর্ড। এটি এখন অবধি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রণতরী। বর্তমানে গ্রিসের ক্রিক দ্বীপের ন্যাটো নৌঘাঁটিতে নোঙর করেছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত রহস্যময় জোট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অত্যন্ত গোপনীয়তার সাথে হেক্সাগন অ্যালায়েন্স নামে নতুন এই জোট করার পরিকল্পনা আসছে। ইসরায়েল সদস্য হবে ভারত, গ্রিস আর সাইপ্রাস সহ কয়েকটি আরব ও আফ্রিকান দেশ। দাবি, একসাথে মধ্যপ্রাচ্যের উগ্রবাদী বলয়কে প্রতিরোধ করবে এই জোট। অবশ্য এই ইস্যুতে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান নেতানিয়াহু। হামলা, সংঘাত আর নানা ভূরাজনৈতিক জটিলতায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্যোগে গঠন হতে যাওয়া নতুন জোট নিয়ে রহস্যের দানা বেঁধেছে। হেক্সাগন বা ষড়ভুজ আকৃতির আঞ্চলিক জোট গঠন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নেতানিয়াহুর পরিকল্পনায় মধ্যপ্রাচ্য আর ভূমধ্যসাগরের আশপাশের এলাকাকে টার্গেট করে হবে পরিপূর্ণ ষড়ভুজ আকৃতির জোট। ভারত, গ্রিস আর সাইপ্রাস সহ বেশ কিছু আরব দেশ এই জোটের অংশ হবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে, জোট নিয়েই আলোচনা হবে মোদি নেতানিয়াহুর মধ্যে।
তবে রহস্যময় এই জোটের কার্যক্রম কি হবে তা নিয়ে যেন রীতিমতো লুকোচুরি চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে। এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি তেল আবিবের পক্ষ থেকে। গণমাধ্যম কর্মীদের করা প্রশ্ন এড়িয়ে গিয়ে নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের উগ্র শিয়া ও সুন্নি বলয়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়াই হবে মূল লক্ষ্য। এদিকে প্রকাশ্যে কোনো দেশই এখনো নেতানিয়াহুর এ পরিকল্পনাকে সমর্থন জানায়নি। এর মধ্যে গ্রিস আর সাইপ্রাস আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। গাজায় যুদ্ধাপরাধের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংস্থাটি। অপরদিকে ভারত ইসরায়েলের সম্পর্ক বেশ ভালো হলেও রাশিয়া, চীন ও ইরানের সাথেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে দেশটি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই জোট তৈরির লক্ষ্য অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতে পারে বলে মত বিশ্লেষকদের। এবছর শেষ দিকে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই নেতানিয়াহু নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টায় আছেন। তিনি দেখতে চাইছেন ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন নয়, বিভিন্ন দেশের সাথে এখনো তাৎপর্যপূর্ণ আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম তিনি। 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিক আর রাজনৈতিক উভয় দিক থেকেই চাপের মুখে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণেই অন্য দেশগুলোর সাথে লেনদেন ভিত্তিক একটি জোট তৈরি করে রেহাই পেতে চাইছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে তা ন্যাটোর মতো কোনো সামরিক জোট হবে না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারত মহাসাগরে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার জব্দকৃত ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল বলে জানায় পেন্টাগন। ট্যাঙ্কারটিকে ক্যারিবিয়ান সাগরে জলসীমায় থাকাকালীন নজরদারির আওতায় আনে নৌসেনারা। এরপর ভারত মহাসাগর থেকে সেটিকে জব্দ করা হয়। নৌযানের কাঠামো যাচাই করে বার্থা নামের তেলবাহী জাহাজ বলে নিশ্চিত করে রয়টার্স, যেটি বহন করছিল কুক আইল্যান্ডের পতাকা। পেন্টাগনের দাবি, লাতিন আমেরিকার কোনো দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল বহন করে ইরান যাচ্ছিল ট্যাঙ্কারটি। শেষ পর্যন্ত 10% হারে কার্যকর হয়েছে ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 12টা থেকে এই শুল্ক কার্যকর করা হয়। গেল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্ক বৈধ নয় বলে রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জানানো হয়, সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হবে প্রেসিডেন্টকে। এর কয়েক ঘন্টা পরে বিশ্বের সকল দেশের উপর গণহারে 10% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। পরে তা 15% করার পরিকল্পনাও জানান। 1978 সালের একটি আইন প্রথমবারের মতো ব্যবহার করে এই শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। জাতীয় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য এমন পদক্ষেপের ক্ষমতা দেয় আইনটি। দেশজুড়ে সহিংসতা ও অরাজকতার মধ্যেই মেক্সিকোর একটি কারাগার থেকে পালিয়েছে কমপক্ষে 23 কয়েদি। সেনা অভিযানে নিহত মাদক সম্রাট এল মেঞ্চো সন্ত্রাসীরা কারাগারের জেল ভেঙে বের করে তাদের। পলাতক সন্ত্রাসীদের পাকড়াও করতে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। সাম্প্রতিক সহিংসতার পর এবার শীর্ষ সন্ত্রাসীদের জেল পালানোর ঘটনায় চরম আতঙ্কে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে দেশটিতে আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজন নির্বিঘ্নে হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এখানে সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী, পথে পথে আগুনে পোড়া যানবাহন, শহর জুড়ে সহিংসতার আলামত স্পষ্ট। রোববার সেনা অভিযানে মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড এল মেঞ্চোকে আটক ও হত্যার প্রতিশোধ নিতে মেক্সিকোর বিভিন্ন শহরে এমন তাণ্ডব চালায় তার অনুসারীরা। চারিদিকে বিশৃঙ্খলার মাঝে জালিস্কো রাজ্যের পুয়ের্তো ভাল্লার্তো শহরের কারাগারের দরজা ভেঙে ফেলে সন্ত্রাসীরা। জেল থেকে পালায় কমপক্ষে 23 কয়েদি। এ ঘটনা প্রকাশ পাওয়ায় দেশটির অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আরও। এই জালিস্কো প্রদেশেও এবছর ফিফা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এমন সময় এ ধরনের ঘটনা বিদেশি অতিথিদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয়রা। আমাদের দেশে যা ঘটেছে তা যে কোনো দেশেই হতে পারে, তবে অতিথিদের নিরাপদ এবং সুরক্ষিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি বিশ্বকাপের সময় এ ধরনের সহিংসতা ঘটবে না। এখন পর্যন্ত আমরা কেউই সুরক্ষিত নই। পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপের সময় যেসব বিদেশি অতিথি আসবেন তারা সবাই ঝুঁকির মধ্যে পড়বে। পলাতক ভয়ঙ্কর সন্ত্রাসীদের খোঁজে দেশজুড়ে চলছে চিরুনি তল্লাশি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
স্টেট অব দ্য ইউনিয়নে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বিক্ষোভ আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে ক্যাপিটল হিল। রাষ্ট্রপ্রধানকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন ইলহান ওমর সহ কয়েকজন আইন প্রণেতা। অভিবাসনের কড়াকড়ি এবং অ্যাবস্টেন কেলেঙ্কারির প্রতিবাদে ব্যাজ ধারণ করেন অনেকে। এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আলিয়া রহমানকে বের করে দেওয়া হয়। স্টেট অব দ্য ইউনিয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে তাকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। এই প্রতিবাদে যুক্ত হন রাশিদা তালিব সহ আরও কয়েকজন আইন প্রণেতাও। মুহূর্তেই স্টেট অব ইউনিয়নের ভাষণস্থল পরিণত হয় বিরোধী পক্ষের প্রতিবাদের স্থান হিসেবে। ট্রাম্পের বর্ণবাদী আচরণ নিয়ে ক্ষোভ জানানোয় বের করে দেওয়া হয় ডেমোক্রেট নেতা অ্যাল গ্রিনকে। ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই এপস্টিন ফাইলের বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে ব্যাজ ধারণ করেন। অন্যদিকে কংগ্রেস সদস্য রাশিদা তালিব পরিধান করেন অভিবাসন সংস্থা আইসিকে গালি দেয়া ব্যাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আলিয়া রহমান। অভিবাসন বিরোধী অভিযান নিয়ে সোচ্চার বহুল আলোচিত এই কর্মীকেও বের করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে বিভিন্ন দেশে যুদ্ধঘোষিত হয় সমালোচনা। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি অন্তত 8টি যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। ক্ষমতা নেয়ার 10 মাসে 8টি যুদ্ধ বন্ধ করেছি। পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াই পরমাণু যুদ্ধে গড়াতো যদি আমি উদ্যোগ না নিতাম। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মৃত্যু হতো। ট্রাম্পের ভাষণের প্রতিবাদে বিক্ষোভ হয় ওয়াশিংটন ডিসিতেও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়নে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকে স্বাগত জানান তিনি। 100 মিনিটের বেশি সময় ধরে দেয়া বক্তৃতায় দেশের অর্থনৈতিক সংস্কার ও বৈশ্বিক ইস্যুতে নানা সাফল্য গাথার কথাও তুলে ধরেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর স্টেট অব দ্য ইউনিয়নের প্রথম ভাষণেই রেকর্ড করেছেন ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দিয়েছেন 100 মিনিটেরও বেশি সময় ধরে। ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দেয়া 89 মিনিটের স্টেট অব দ্য ইউনিয়নের রেকর্ড। দীর্ঘ সময়ে কথা বলেন অর্থনীতি, অভিবাসন সহ বৈশ্বিক নানা ইস্যুতে। দায়িত্ব গ্রহণের পর অভিবাসন বিরোধী যে কঠোর অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভাষণের অধিকাংশ সময় জুড়েই ছিল তার পক্ষে সাফাই। তবে এবার সুর কিছুটা নরমও করলেন। 4 বছর ধরে লাখ লাখ অবৈধ অভিবাসী এদেশে বিনা যাচাইয়ে প্রবেশের পর এখন আমাদের সীমান্ত আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে নিরাপদ। গত 9 মাসে কোনো অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আমরা সবসময় মানুষকে বৈধভাবে আসতে দেব, যারা আমাদের দেশকে ভালোবাসবে এবং আমাদের দেশ পরিচালনায় কঠোর পরিশ্রম করবে। ক্ষমতায় যাওয়ার আগে অর্থনৈতিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়েও বড়াই করে বলতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। দাবি করেন তার আমলেই হয়েছে অভূতপূর্ব পরিবর্তন। উত্তরাধিকার সূত্রে এমন একটি দেশ পেয়েছিলাম যার অর্থনীতি স্থবির, মুদ্রাস্ফীতির রেকর্ড মাত্রায়, খোলা সীমান্ত, অপরাধের মাত্রা চরমে এবং বিশ্বজুড়ে যুদ্ধ ও বিশৃঙ্খলা। কিন্তু আজ মাত্র 1 বছর পর মর্যাদা ও গর্বের সাথে বলতে পারি যে এমন এক রূপান্তর করেছি যা আগে কেউ কখনো দেখেনি। ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনাকেও বীরত্ব হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একসময় শত্রু দেশ হিসেবে গণ্য করলেও কারাকাসকে এখন নতুন সহযোগী আখ্যা দেন। জানান দেশটি থেকে 80 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছে ওয়াশিংটন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে না পারলেও গাজায় যুদ্ধবিরতিতে সাফল্যের দাবি করেন তিনি। ইরান ইস্যুতেও তুলে ধরেন পরিকল্পনা। আমার পছন্দ হলো কূটনীতির মাধ্যমে ইরানের সমস্যা সমাধান করা। কিন্তু একটা কথা নিশ্চিত, আমি কখনোই সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র ধারণ করতে দেব না। রীতি অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে এ ভাষণ প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। তুরস্কে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, বুধবার বালিকেসির থেকে রাত 12:56 উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। ঘটনাটি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এর আগে নভেম্বর মাসে দেশটিতে আরেকটি বিমান দুর্ঘটনায় 20 জন যাত্রী নিহত হন। উল্লেখ্য, সম্প্রতি কয়েক মাসে মার্কিন প্রতিষ্ঠানের লকহিড মার্টিন নির্মিত বেশ কয়েকটি F-16 ফাইটার জেট
বিভিন্ন দেশে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে এই বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানের নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে বিশ্বকে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্স আর যুক্তরাজ্য গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ আর প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার এমন দাবি করে দেশটির গোয়েন্দা সংস্থা HVR। এরপরই এমন সতর্কতা জারি করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডন ও প্যারিসের এমন পদক্ষেপকে উস্কানিমূলক আখ্যা দেয় মস্কো। কিয়েভকে পরমাণু অস্ত্র দেওয়া হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয়। এদিকে মস্কোর দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি এখনো। আমরা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি ও এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করছি। এবছর পরমাণু অস্ত্র বিস্তার রোধ NPT সম্মেলনের আগে ফ্রান্স আর যুক্তরাজ্য এক বিপজ্জনক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তাই আবারও সতর্ক করছি, কিয়েভকে পরমাণু অস্ত্র পেতে সাহায্য করা সরাসরি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। এর জবাব কঠোরভাবে দেয়া হবে। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব ব্রাজিল। মঙ্গলবার অঞ্চলটির মিনাস গেরাইস প্রদেশে কমপক্ষে 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশিরভাগের মৃত্যু হয়েছে ভূমির ধসে। এই ঘটনায় নিখোঁজ প্রায় অর্ধশত। জীবিত উদ্ধার করা হয়েছে 2 শতাধিক বাসিন্দাকে। বিপদসীমার বহু উপর দিয়ে বইছে নদীগুলোর পানি। বন্যায় তলিয়েছে ওই শহরের বেশ কিছু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত প্রদেশটির কমপক্ষে 50 লাখ বাসিন্দা। চলতি মাসের রেকর্ড 584 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অঞ্চলগুলোয়। এসব রাজ্যে দুর্যোগকালীন পরিস্থিতি জারি করা হয়েছে। সপ্তমবারের মতো যৌথ সামরিক মহড়া শুরু করেছে ভারত ও জাপান। মঙ্গলবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ফরেন ট্রেনিং নোডে শুরু হয় যৌথ মহড়া। এতে উভয় পক্ষ থেকে অংশ নিয়েছেন 120 জন সেনা সদস্য। মহড়ার নাম রাখা হয়েছে ধর্মা গার্ডিয়ান। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রতি বছর এই মহড়ার আয়োজন করে ভারত ও জাপান। সবশেষ জাপানের ফুজিতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে 5 পুলিশ সদস্য এবং 2 বেসামরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রদেশটির কোহাত জেলায় হয় হামলা। এতে বেশ কয়েকজন আহত হন। অঞ্চলটির দুর্গম এলাকায় পুলিশের মোবাইল ভ্যানকে লক্ষ্য করে হঠাৎ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে পুলিশের এক ডিএসপি সহ 3 সদস্য প্রাণ হারান। হামলার সময় ভ্যানটির পাশ দিয়ে যাওয়া 2 বেসামরিক ব্যক্তি আহত হন। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এদিকে হামলার পর পুলিশ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।